নমস্কার, একেবি নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তুষ্মিতা। চলে যাচ্ছি সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর প্রক্রিয়া জারি রয়েছে। এরই অঙ্গ হিসেবে আমেরিকার পর এবার শ্রীলঙ্কা সফরের পালা প্রধানমন্ত্রীর। সূত্রের খবর, আগামী এপ্রিল মাসের গোড়াতেই শ্রীলঙ্কা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী বিজিতা হেথার এই তথ্য নিশ্চিত করেছেন। তবে নয়াদিল্লির পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চতুর্থ শ্রীলঙ্কা সফর। এর আগে 2015, 2017 ও 2019 সালে তিনি শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। জানা গেছে, আসন্ন শ্রীলঙ্কা সফরে দেশের পূর্বাঞ্চলের ত্রিঙ্কোমালী জেলার সামপুরে একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশ। শুধু তাই নয়, শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানালেন সুস্থ হয়ে উঠেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। 17ই মার্চ থেকে ফের রাজ্যসভার চেয়ারপারসনের দায়িত্বভার সামলানোর পরিকল্পনা করছেন। প্রসঙ্গত, গত 9ই মার্চ মধ্যরাতে হঠাৎ বুকে যন্ত্রণা নিয়ে এইমসে ভর্তি হয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয় তাকে। 73 বছরের ধনকরের চিকিৎসার দায়িত্বে নেন এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ডক্টর রাজীব নারাং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এইমসে গিয়ে ধনকরকে দেখে আসেন। শাসক বিরোধী সব দলের নেতৃত্বেই তার সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশ। রবিবার উদয়পুর মহকুমার 18 এডিসি এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে একটি গ্রামীণ মার্কেট স্টলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও এলাকার বিধায়ক ও মহকুমার কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এদিন সকালে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের মন্ত্রী বলেন, রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। একটা সময় ছিল যখন কৃষকরা কৃষি সামগ্রীর অভাবে কৃষি কাজ করতে পারত না। তবে বর্তমান সরকার কৃষকদের জন্য কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে, যাতে তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদের উৎপাদন বৃদ্ধি করতে পারে। পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital.
আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবহিত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময়মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। রাজধানীর কুঞ্জবন সেবক সংঘের উদ্যোগে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে শিবিরের সূচনা করেন উপস্থিত অতিথিরা। শিবিরে মন্ত্রী সুশান্ত চৌধুরী তার ভাষণে বলেন, রক্তের উপর আর কোনো দান হয় না। রক্তদান এমন একটা জিনিস যেটা অর্থ দিয়ে আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন না। রক্ত একটা এমন জিনিস যে বিজ্ঞানীরা বহু চেষ্টা করেছেন এখনো পর্যন্ত, যে রক্ত না দিয়ে সরাসরি বা অন্য মাধ্যমে ঔষধের বিনিময়ে, ইনজেকশনের বিনিময়ে কোনোভাবে সেটাকে রিকভারি করা যায় কিনা, কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী সাফল্য পাননি বলে মন্ত্রী জানান। এদিন অনুষ্ঠান শেষে শিবিরটি ঘুরে দেখেন ও রক্তদাতাদের সঙ্গে কথা বলেন। এদেরকে উৎসাহিত করেন উপস্থিত অতিথিরা। সময় এমন একটা জিনিস, এটা কোনো অর্থ দিয়ে আপনি তার যে কৃতজ্ঞতা সেটা প্রকাশ করতে পারবেন না বা মেটাতে পারবেন না। রক্ত একটা এমন জিনিস, বিজ্ঞানীরা বহু চেষ্টা করেছে এখন পর্যন্ত, যে রক্ত না দিয়ে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ওষুধের বিনিময়ে, ইঞ্জেকশনের বিনিময়ে কোনোভাবে সেটাকে রিকভারি করা যায় কিনা। এটা এখন পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী সাকসেসফুল হয়নি যে রক্তের বিকল্প কি হবে সেটা নিয়ে। আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এভাবেই রক্তের যে প্রয়োজনীয়তা, রক্তের যে চাহিদা, সেই জিনিসটা আমরা মেটিয়ে যাচ্ছি। সারা দেশে, সারা রাজ্যে সেটা মেটানো হচ্ছে। আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো, যে ছোট করে হলেও, কারণ বর্তমান সময়ে আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, বিশেষ করে আমরা বিশ্বাস করি যে দানের মাধ্যমে কোনো কাজের যদি শুভ সূচনা হয় তবে কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয়। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি পদে শপথ নেবেন বিচারপতি জয়মাল্য বাগচি। এদিন তাকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরাও। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে অনুমোদিত বিচারপতির সংখ্যা 34। এই মুহূর্তে শীর্ষ আদালতে 32 জন বিচারপতি কর্মরত। জয়মাল্য বাগচি শপথ নিলে সোমবার থেকে সেটা হবে 33। গত 6 মার্চ দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টের এই অভিজ্ঞ বিচারপতির নাম সুপারিশ করে কলেজিয়াম। তারপর আইন মন্ত্রক সেই সুপারিশ প্রথা মাফিক রাষ্ট্রপতির কাছে পাঠায়। রাষ্ট্রপতি অনুমোদন দেওয়ার গত সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বিচারপতি বাগচির নাম চূড়ান্ত হয়। সোমবার থেকেই তার কেরিয়ারের নতুন অধ্যায় শুরু হবে। সব মিলিয়ে 6 বছরেরও বেশি সময় সুপ্রিম কোর্টের বিচারপতি পদে থাকবেন তিনি। আগামী 24 ও 25 মার্চ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। ব্যাংকে নিয়োগ ও সপ্তাহে 5 দিন কাজ সহ অন্যান্য দাবিতে এই ধর্মঘট বলে জানা গেছে। ফের দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। আগামী 24 ও 25 মার্চ ব্যাংকে নিয়োগ, সপ্তাহে 5 দিন কাজ সহ অন্যান্য দাবিতে এই ধর্মঘট বলে জানা গেছে। এই সংগঠনের অধীন 9টি ব্যাংক ইউনিয়ন রয়েছে। তার মধ্যে রয়েছে AIBE, AIBOC, NCBE, AIBOA, BEFI, BNBEF, INBOC, NOBW, NOBO। সপ্তাহের প্রথম ও দ্বিতীয় দিনে এই ধর্মঘট ডাকা হয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। এদিকে ব্যাংকের ইউনিয়নগুলোর বক্তব্য, কেন্দ্রীয় সরকার তাদের বিষয়ে মনোযোগ দিচ্ছে না। কর্মীর অভাবে ভুগছে ব্যাংকগুলো। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংক ধর্মঘটের খবরটি প্রকাশ্যে আসতেই ভোগান্তির আশঙ্কায় সাধারণ মানুষ। এর ফলে ব্যাংক পরিষেবা মুখ থুবড়ে পড়তে পারে, তার অপেক্ষা আর রাখে না।
ব্যুরো রিপোর্ট, AKB টিভি। রক্তের কোনো বিকল্প নেই, এটা দোকানেও কিনতে পাওয়া যায় না, কিন্তু রক্ত ছাড়া তো মানুষ বাঁচবে না। একটা সময় আমাদের ত্রিপুরা রাজ্যে রক্তদান শিবির একটা উৎসবের মোড় নিয়েছিল। যখন ডাক্তার আর রোগীকে চিকিৎসা করতে পারে না, তখনই বাধ্য হন রক্ত দেওয়ার জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে। রবিবার বামুটিয়া বাম যুবদের উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। এদিন শিবিরে উপস্থিত হয়ে এই কথাগুলো বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন তিনি শিবিরটি ঘুরে দেখেন এবং কথা বলেন রক্তদাতাদের সঙ্গে। রক্তের তো কোনো বিকল্প নেই, এটা দোকানে গেলে কিনতে পাওয়া যায় না, কিন্তু রক্ত ছাড়া তো মানুষ বাঁচবে না। ডাক্তার যখন অন্য কোনো ঔষধে রোগীকে আর সুস্থ করতে পারে না, তখনই বাধ্য হন রক্ত দেওয়ার জন্য বিশেষ বিশেষ রোগে। কাজে সেই রক্ত একজন মানুষকে আরেকজন মানুষ দিয়েই সাহায্য করতে পারে। আমাদের ত্রিপুরায় এই রক্ত দেওয়ার বিষয়টি একটা উৎসবের চেহারা নিয়েছে এবং এটা পর্যায়ক্রমে প্রতিযোগিতার অবস্থায় চলে যায়। খুব শীঘ্রই পৃথিবীতে ফিরতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলবোরে। গত 9 মাস ধরে তারা আটকে রয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশন বা ISS এ। তাদেরকে আনতে গত 14ই মার্চ ফ্যালকন 9 রকেটে পাঠানো হয় ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর মহাকাশ ক্রিউ 10। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে আনতে পৌঁছে গেল ইলন মাস্কের মহাকাশযান। তাদেরকে আনতে 14ই মার্চ ফ্যালকন 9 রকেটে পাঠানো হয় ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর মহাকাশযান ক্রিউ 10। জানা গেছে শনিবার ভোরে ফ্লোরিডার ক্যানেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে রকেটটি। ভারতীয় সময় অনুসারে রবিবার সকাল 9:35 মহাকাশে নেমেছে রকেটটি। এদিকে নাসা সূত্রে খবর, গোটা প্রক্রিয়া এখনও অবধি নিরাপদে সম্পন্ন হয়েছে। এই মহাকাশযানের দরজা খুলতে সময় লাগবে 1 ঘন্টা। প্রসঙ্গত, 9 মাস আগে একটি 8 দিনের মিশনে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুচ, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে মহাকাশেই আটকে পড়েন তারা। সুনিতাদের নিয়ে আসতে স্পেস এক্সের ক্রিউ 10 মহাকাশে গেছে আরও 4 মহাকাশচারী। তাদের মধ্যে রয়েছে নাসার এন ম্যাক্সেন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ও নিশি ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রক্সমের প্রতিনিধি কিরিল পেসকভ। সুনিতারা তাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে ফিরে আসবেন, তবে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে তারপর খোলা হবে ক্রিউ 10 দরজা। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিল সুনিতা এবং বুচ। কথা ছিল 8 দিনের কাজ সেরে আবার বোয়িং স্টারলাইন মহাকাশযানে চড়ে ফিরে আসবেন তারা, কিন্তু সেই মহাকাশযানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় 9 মাস সেখানেই থেকে যেতে হয় সুনিতাদের। নাসা সূত্রে খবর, আগামী সপ্তাহেই নিরাপদে বিশ্বে ফিরে আসতে পারে সুনিতারা। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। রবিবার কৈলাসহর মহকুমার গোবিন্দপুর এলাকায় লক্ষ্মীচড়া বাঁধ নির্মাণের কাজ পরিদর্শন করলেন এলাকার বিধায়ক বীরজিৎ সিনহা। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, সমাজসেবী রুদ্রেন্দু ভট্টাচার্য ও মাই কনস্ট্রাকশনের কর্ণধার আব্দুল মান্নান সহ অন্যান্যরা। 2024-25 অর্থ বছরে 6 কোটি টাকা ব্যয়ে ওয়াটার রিসোর্স দপ্তর থেকে কাজটি শুরু হয়েছে। বর্তমানেও কাজটি চলছে। এই কাজের গুণগত মান ঠিক রেখে যেন কাজটি করানো হয়, এই কাজের সময় বেঁধে দেওয়া হয় দপ্তর থেকে। সময়সীমা দেওয়া হয়েছে 90 দিন, তাই বর্ষার আগে যেন কাজটি শেষ করা হয়, তার জন্য বিধায়ক বার্তা রাখেন। হয়েছে শুনছি, সচক্ষে দেখার জন্য আমরা এসেছি এবং এই বাঁধ নির্মাণের ক্ষেত্রে কৈলাসহরের মানুষের খুব সহযোগিতা করে। যেদিকে কাজ শুরু হয়েছে লোকাল পিপুল খুব সাহায্য করছে, কারণ মানুষ বন্যা থেকে বাঁচতেছে। কারণ এটা তো মেইন কৈলাসহর টাউনের মেইন জায়গা, এটা গোবিন্দপুরের বাঁধ। এই লক্ষ্মীচড়া এই পারে বাঁধ, ওই পারেও বাঁধ আছে, কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ালো এখানে যে গাছগাছরা বাড়িঘর ফ্লাড হইলে পরে জল নিষ্কাশনে প্রবলেম হয়ে দাঁড়ায়। গরিব মানুষদের কী করা যায়? আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি।
সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর ফিরে এলাম সংবাদে। রবিবার সকালে উদয়পুর রেল স্টেশন থেকে গাঁজা পাচার করার সময় আটক করা হয় এক যুবককে। পুলিশ জানিয়েছে, এদিন সাবরুম থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে 6 কেজি শুকনো গাঁজা আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় উদয়পুর রেল স্টেশনে পুলিশের কাছে গোপন খবর আসে রেলে করে এক যুবক শুকনো গাঁজা 6 কেজি নিয়ে যাচ্ছে। পুলিশ যথারীতি তল্লাশি চালিয়ে এক যুবককে আটক করে। তার নাম অমিত দেবরায়, বয়স 28 বছর, বাড়ি আগরতলার আমতলিতে। পুলিশ অমিতকে আটক করে গাঁজা সহ। অমিত এইচডিএফসি লাইফ পলিসির কাজ করে বলে জানা গেছে। পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আইসির কাছ থেকে যে আজকে ডিটেইন করা হয়েছিল কোনো সাসপেক্টেড কন্ট্রাভেন্সের আইটেমসের এই খবর শুনিয়ে আমরা আসার পরে আমরা কারবাই সাক্ষীর উপস্থিতিতে আমরা কারবাই করি। তখন আমরা দেখতে পাই ওনারা দেখে নাকি 6টা সাসপেক্টেড গাঁজা, ড্রাই গাঁজা ছিল। কত কেজি হবে এটা? একটা প্যাকেটের মধ্যে প্রায় 1 কেজি সামথিং, 6 কেজি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি উঠে আসছে, কি পরিচয় দিচ্ছে? পরিচয় দিয়ে দিচ্ছে উনি নাকি লাইফ ইন্স্যুরেন্সে, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সে কাজ করে কর্মরত। কিন্তু এটা ইনভেস্টিগেশনে আসবো যে আসলে নাকি বাসা হচ্ছে আগরতলা। রাতের আধারে এবার কালী মন্দিরে হানা দিল নিশি কুটুম্বের দল। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে বিশালগড় মহকুমার গোকুলনগর পণ্ডিত চৌমুহনী এলাকায়। চোরেরা মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স নিয়ে যাওয়ার চেষ্টা করে। রবিবার সকালে ঘটনাটি নজরে আসলে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই গোকুলনগর এলাকায় চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে এই এলাকার এক টিএসআর জওয়ান ও এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে গোকুলনগর এলাকায়। যদিও এখনো পর্যন্ত চুরির ঘটনার সঙ্গে জড়িত কাউকে জালে তুলতে পারেনি বিশালগড় থানার পুলিশ। এর মধ্যে শনিবার গভীর রাতে গোকুলনগর পণ্ডিত চৌমুহনী স্থিত কালী মন্দিরে চুরির ঘটনায় আতঙ্কিত সকলে। আমরা এই গোকুলনগর পণ্ডিত চৌমুহনীর এই পণ্ডিতেশ্বরী কালীবাড়ি অত্যন্ত জাগ্রত কালী। সাংঘাতিকভাবে আমরা গত কয়েক বছর যাবত উন্নতির কাজ চলছে, মন্দির হয়েছে, শিবলিঙ্গের কাজ চলছে। হঠাৎ করে আজকে সকালে আমরা এখানে আমাদের এই কাকু পূজা দিতে এসে দেখে যে তালা ভাঙা। এখানে চুরির যে উপদ্রব, কিছুদিন আগেও এই পাড়াতে 3টা-4টা চুরি হয়েছে। মানে চুরের উপদ্রবে ব্যতিব্যস্ত মানুষ। আমরা সবাই মিল্লা এই চুরের ধরা খুব দরকার মনে করি। কারণ এইভাবে যদি প্রত্যেক মানুষের বাড়িতে এবং মন্দিরে, কালী ঠাকুর মন্দিরেও এখনও ছাড়া হয় না, এদের সাংঘাতিকভাবে শাস্তি চাই।
আগামী 18 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত গৌহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। এবার প্রথম রাজ্য থেকে অনূর্ধ্ব 23 পুরুষ ও মহিলা বিভাগের দুটো দল রওনা দেবে গৌহাটির উদ্দেশ্যে। রবিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা NSRCC-তে তাদেরকে জার্সি হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় সাহা ও পোস্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা। বাস্কেটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে স্পোর্টস কাউন্সিল এবং সরকার এবং যারা বিভিন্ন ব্যক্তিরা সহযোগিতা করেছেন আজকে টিম যাওয়ার জন্য। বহুদিন পর এই রাজ্যে প্রথমবারের মতো আন্ডার 23 টিম বাইরে ন্যাশনাল কম্পিটিশনে যাচ্ছে। এটা অ্যাসোসিয়েশনের জন্য গর্বের বিষয় এবং রাজ্যেরও একটা প্রত্যাশা থাকবে। আমাদের যারা প্রতিভাবান খেলোয়াড়রা যারা টিমে অন্তর্ভুক্ত হয়েছে, মহিলা এবং পুরুষরা, প্রত্যেকেই এই রাজ্যের সুনাম অর্জন করে আসবে এবং তাদের প্রতিভা বিকাশ করার ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করবে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ATV টিভির পর্দায়। নমস্কার।